আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকের লেকচারে আমরা কিওয়ার্ড সম্পর্কে জানবো। যখন আমরা চলক নিয়ে আলোচনা করি, চলক লিখার যে নিয়মগুলো ছিল, সেখানে হচ্ছে আমরা একটা বিষয়ে পড়ি, সেটা হচ্ছে চলকের নাম কখনো কিওয়ার্ড লেখা যাবে না। সো আমি তখন কিওয়ার্ড সম্পর্কে ছোট একটা আইডিয়া দেই। আজকে আমরা একদম বিস্তারিত পড়বো। সো একটু খেয়াল করো। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ। অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রোগ্রামে আগে থেকেই দেওয়া আছে। আমরা জাস্ট আমাদের প্রয়োজন, আমাদের যে কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন সেটা আমরা জাস্ট ব্যবহার করব। প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। তার মানে যেই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, সেই কিওয়ার্ডগুলোর একটা নির্দিষ্ট অর্থ আছে এবং এটা প্রোগ্রামে একটা নির্দিষ্ট কাজ করবে। আমরা যখন কিওয়ার্ডগুলো দেখব তখন আমি তোমাদের বলবো বা তোমরা নিজেরাই বুঝবে যে আসলে একটা কিওয়ার্ডের কি অর্থ থাকে এবং সেটা কি কাজ করতে পারে। হ্যাঁ, জাস্ট আমরা এইটুকু এখন মাথায় রাখি, সেটা হচ্ছে কিওয়ার্ডের একটা নির্দিষ্ট অর্থ আছে এবং সেটা একটা নির্দিষ্ট কাজ করে থাকে। এরপরের লাইনটা একটু গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডগুলো প্রচলিত অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এবং কম্পাইলার যখন কোনো প্রোগ্রাম কম্পাইল করে তখন কিওয়ার্ডের জন্য কিছু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম কোড উৎপন্ন করে। তার মানে আমরা যখন কিওয়ার্ডগুলো ব্যবহার করব, আমরা তো জাস্ট কিওয়ার্ডটাই ব্যবহার করি, তাই না? ওই কিওয়ার্ডটা ব্যবহার করার জন্য আমাদের কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হয় না। তার মানে আমাদের প্রোগ্রাম, সম্পূর্ণ প্রোগ্রামের মধ্যে যা যা কিওয়ার্ড আমরা ব্যবহার করব, সেগুলাকে যখন আমাদের কম্পাইলার একসাথে কম্পাইল করবে, অর্থাৎ আমাদের কম্পিউটারকে বুঝিয়ে দিবে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, তখন কিন্তু ওই কিওয়ার্ডগুলোর জন্য অটোমেটিক্যালি কোড কি হয়ে যায়? উৎপন্ন হয়ে যায়। এটার কারণটা কি? কারণ আমরা শুরুতেই পড়লাম, কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ, যেগুলা প্রোগ্রামে আগে থেকেই দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যবহার করা, রাইট? সো এই কিওয়ার্ডগুলো আগে থেকে কোড করা আছে। যখন আমরা কম্পাইল করি, মানে আমাদের প্রোগ্রামটা রান করি, অটোমেটিক্যালি হচ্ছে কম্পাইলার এটাকে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করে ফেলে। সো কিওয়ার্ড সমূহ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে। এর সামান্য ব্যতিক্রম হলে প্রোগ্রাম ভুল ফলাফল দিতে পারে। তার মানে যে কিওয়ার্ড যেগুলো আছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করার কিছু নিয়ম আমরা দেখব। হ্যাঁ, এরপর দেখো এই লিখার যে নিয়ম কানুন সেগুলোর মধ্যে যদি কোনো পার্থক্য হয় তাহলে আমাদের ফলাফল কখনো আসবে না। নিম্নে কিওয়ার্ড ব্যবহারের কয়েকটি নিয়ম উল্লেখ করা হলো। একটু খেয়াল করো, মাত্র ৩টে নিয়ম দেওয়া আছে। কিওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ বা হচ্ছে ওয়ার্ডে হয়। তার মানে কিওয়ার্ড অলওয়েজ হচ্ছে একটা ওয়ার্ড হবে। আমরা কখনো ওই একটা ওয়ার্ডকে মাঝে স্পেস দিয়ে লিখতে পারবো না, রাইট? অর্থাৎ মাঝে হচ্ছে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, রাইট? আমি একটা যদি তোমাদের দেখাই, যে যেমন এখানে অটো দেওয়া আছে, রাইট? সো অটো এর ক্ষেত্রে আমি এটাকে কখনো ভুলেও মাঝে স্পেস দিয়ে লিখা যাবে না। সবসময় একটা শব্দ আকারে লিখতে হবে। এরপর যদি আমাদের হচ্ছে কিওয়ার্ড একের অধিক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে মাঝে স্পেস দেওয়া যাবে। যেমন তুমি অটো এই কিওয়ার্ডটা যখন তুমি ব্যবহার করবা, তখন তুমি এটার মাঝে কোনো স্পেস দিতে পারবা না। বাট তোমার প্রয়োজনে তুমি ধরো ২ টা কিওয়ার্ড একই সাথে ব্যবহার করতে হচ্ছে। যেমন অটো, ডাবল। সো ২ টা কিওয়ার্ড যখন তুমি একই সাথে ব্যবহার করবা একটা প্রোগ্রামে, তখন তোমার মাঝে স্পেস দিতে হবে। অর্থাৎ এটা একটা কিওয়ার্ড, স্পেস, এটা একটা কিওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার পয়েন্ট ছিল। আমি ১ম পয়েন্টের সাথে ৩ নাম্বার পয়েন্টটা একটু মিলিয়ে বললাম। কারণ তোমাদের যেন হচ্ছে কনফিউশন না হয় আরকি। ঠিক আছে? তাহলে কিওয়ার্ড যদি আমরা একটা লিখি তাহলে এটা একক শব্দ লিখবো, কখনো স্পেস দেওয়া যাবে না। আর একের অধিক যদি কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা মাঝে স্পেস দিব, রাইট? ওকে। মানে মাঝে হচ্ছে ফাঁকা স্থান রাখা আরকি। স্পেস মানে হচ্ছে ফাঁকা স্থান রাখা। ওকে। এরপর কিওয়ার্ড সমূহের প্রতিটি বর্ণ ছোট হাতের হয়। তার মানে কিওয়ার্ড কখনো বড় হাতের লিখা যাবে না। এমসিকিউর জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কিওয়ার্ড অলওয়েজ হচ্ছে ছোট হাতের হবে, অর্থাৎ স্মল লেটারে হবে, ক্যাপিটাল লেটারে কখনো লিখা যাবে না। অর্থাৎ কিওয়ার্ডের নাম লিখতে ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করা যায় না। সো এই ৩টা পয়েন্ট আমরা মনে রাখবো। আমি একটু সামারি করে দেই। প্রথম হচ্ছে কিওয়ার্ড যখন আমরা লিখবো তখন আমরা একক ওয়ার্ড লিখবো। কোনো ফাঁকা স্থান মাঝে রাখা যাবে না, কোনো শব্দের মাঝখানে, হ্যাঁ, গ্যাপ রাখা যাবে না। যদি একের অধিক কিওয়ার্ড আমরা ব্যবহার করি, যেমন অটো, ডাবল, গোটো, সেক্ষেত্রে আমরা মাঝে স্পেস দিব। অটো স্পেস, ডাবল স্পেস, গোটো, হ্যাঁ? আর হচ্ছে কিওয়ার্ড অলওয়েজ স্মল লেটার হবে, কখনো ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। এমসিকিউর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। হ্যাঁ, সবগুলাই গুরুত্বপূর্ণ, বাট এটা একটু মোর ইম্পর্টেন্ট। ওকে।
সো একটু খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিটার্নের আরটা কিন্তু বড় হাতে দেওয়া আছে, তাহলে এটা ভুল। হ্যাঁ, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে এখানে। এখানে মূলত এটা আরটা ছোট হাতের হবে, রাইট? সো এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের একটা কাজ আমি দিব, সেটা হচ্ছে তোমাদের বইয়ে এটা আছে কিওয়ার্ড, যেগুলো এখানে দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের বইয়েও দেওয়া আছে, বিভিন্ন বইয়ে। আর তোমাদের যদি না থাকে সেক্ষেত্রে তুমি অ্যাসেস নিয়ে বাসায় একটু এটা মুখস্থ করে ফেলবে, অথবা তুমি লিখে মুখস্থ করে ফেলবে। কারণ তোমাদের আসবে নিচের কোনটা কিওয়ার্ড। এমসিকিউর ক্ষেত্রে তোমরা প্রায় দেখবা বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে সেখানে আসছে যে নিচের কোনটি কিওয়ার্ড, হ্যাঁ, বা নিচের কোনটি চলক, এ ধরনের অনেক কিছু আসছে। চলকের নাম কিন্তু তুমি বড় হাতের ছোট হাতের যে কোনো হাতেরই লিখতে পারবা, হ্যাঁ, ক্যাপিটাল স্মল যে কোনো কিছু লেখা যায়, বাট কিওয়ার্ড অলওয়েজ স্মল লেটার হবে। তাহলে কিওয়ার্ড কখনো ক্যাপিটাল লেটার হয় না। তো ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা এখন দেখি কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ডগুলো একটু দেখি কি কিওয়ার্ড আছে। তো আমি এখান থেকে আমরা যেগুলো জানি, এই কয়েকটা কিওয়ার্ড যেগুলো আমরা ইতোমধ্যে পড়ে আসছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমরা ইন্ট এটা পড়ে আসছিলাম, অর্থাৎ ডেটা টাইপের মধ্যে আমরা 4টা ডেটা টাইপ দেখি। একটা হচ্ছে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। অর্থাৎ এই 4 ধরনের ডেটা নিয়ে আমরা সি প্রোগ্রামে কাজ করে থাকি। তাহলে ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ আমি যখন আমার চলকগুলাকে বুঝাবো, আমি যখন আমার প্রোগ্রামে বা আমার ডিভাইসকে বুঝাবো যে আমার ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, লাইক 1 2 3 4 এরকম কোনো ভগ্নাংশ থাকবে না। তখন আমার চলকগুলোর সামনে ইন্ট এটা ব্যবহার করতে হবে, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তার মানে ইন্ট যখন তুমি কিওয়ার্ডটা ব্যবহার করবা তোমার প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নিবে যে তোমার প্রোগ্রামে শুধুমাত্র কি দেওয়া যাবে, ইনপুট হিসেবে পূর্ণ সংখ্যাই দেওয়া যাবে, রাইট? ওকে। এরপর তুমি যখন হচ্ছে ফ্লোট ইউজ করবে, এই যে ফ্লোট, আমরা ফ্লোট কি পড়ে আসি, ভগ্নাংশ। সো ফ্লোট ইউজ করলে আমার চলকের সামনে ডেটা টাইপের ক্লাসটা যারা করেন একটু কাইন্ডলি করে নিও, কারণ ওটা না করলে তোমাদের কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হবে, বাট যারা করছে তাদের জন্য একদম সহজ, তারা এখন খুব হচ্ছে ক্লিয়ারলি বুঝবে। সো দেখো, তখন আমি ফ্লোট যখন ইউজ করব আমাদের চলকগুলোর সামনে, তখন এটা দ্বারা কি বুঝাবে? তখন এটা দ্বারা বুঝাবে যে আমার যে ডেটাগুলো, আমার ইউজার যে ডেটাগুলো ইনপুট হিসেবে দিবে, হ্যাঁ? যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে হোয়াটএভার। সো সেক্ষেত্রে হচ্ছে তোমার ডেটাগুলো হচ্ছে ভগ্নাংশ হবে। ডেটাগুলো কি হবে? ভগ্নাংশ হবে। তার মানে ফ্লোট ইউজ করলে আমাদের সি প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নিবে যে আমাদের চলকগুলো হচ্ছে কি ভগ্নাংশ, হ্যাঁ? মানে পূর্ণ সংখ্যা না। যেমন হচ্ছে তোমার 2.25, 3.75 এ ধরনের আরকি। আর ডাবল মানে আমরা পড়ে আসি বড় ভগ্নাংশ, হ্যাঁ? পয়েন্টের পরে হচ্ছে অনেক সংখ্যা আছে এরকম। আর ক্যারেক্টার মানে যদি আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করি, যেমন A, B, C নিয়ে যখন আমরা কাজ করব, তার সামনে যদি আমরা ক্যারেক্টারটা দেই তাহলে এটা ধরে নেয় যে আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিয়ে কাজ করছি। ঠিক আছে? সো এখানে আরো অনেক আছে, যেমন এখানে রেজিস্টার আছে, ভয়েড আছে, সুইচ, তারপর হচ্ছে সাইজ অফ, স্ট্যাটিক, ভয়েড, while, তারপর লং, রিটার্ন, গো টু। তবে হচ্ছে আমরা এই যে ডু, while এগুলার ফর, এই যে ফর, while এগুলা নিয়ে কিন্তু আমরা ইফ, ফর, while এগুলো হচ্ছে লুপ। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কাজ করব। তোমাদের একটা ক্লাস আমি বলছিলাম যে ইফ, ফর, while এগুলার সামনেও কিন্তু কি থাকে, তোমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকে। কিন্তু এগুলার সামনে ফার্স্ট ব্র্যাকেট থাকলে মনে রাখতে হবে এগুলা কিন্তু কি না? এগুলা তোমার কোনো ফাংশন না। এগুলো হচ্ছে লুপ। যেগুলো হচ্ছে কি করে থাকে? লুপের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে বারবার প্রিন্ট করা। হ্যাঁ? সো তোমাদের কাজ হচ্ছে এটা জাস্ট মুখস্থ করে নেওয়া। এখানে ওয়ার্ডগুলা দ্বারা কি কাজ করা হয় এতগুলো তোমার জানার দরকার নাই। আমরা আমাদের প্রয়োজনে যখন তোমার সি প্রোগ্রাম করব সামনে, তখন তোমরা জেনে ফেলবা যে আসলে এলস এর কাজ কি, ইফ এর কাজ কি। এটা আমরা যখন প্রোগ্রাম করতে অটোমেটিক্যালি জেনে ফেলবা। এখন আমি ইফ নিয়ে যদি বলতে চাই, তোমাদের মাথার উপর দিয়ে যাবে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে এখন আপাতত এই যে আমি এখানে যা লিখলাম সবগুলো হচ্ছে তোমার কি একদম শিখে ফেলা যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। জাস্ট তোমাকে যখন কেউ বলবে ব্রেক কি, ব্রেক হচ্ছে কিওয়ার্ড, তোমার বলতে হবে। এলস কি, এলস একটা কিওয়ার্ড। স্ট্যাটিক কি, স্ট্যাটিক একটা কিওয়ার্ড। জাস্ট এটা তোমার মাথায় রাখা, হ্যাঁ? এগুলোর কাজ কি, ইন্ডিভিজুয়াল কাজগুলো আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা জেনে নিব, রাইট? সো আমাদের পরবর্তী লেকচারে আমরা হচ্ছে তোমার গাণিতিক অপারেটর সম্পর্কে জানবো। ওটা হচ্ছে আমাদের থিওরি অংশের লাস্ট পার্ট। আমাদের হচ্ছে থিওরি অংশের লাস্ট পার্ট থাকবে
গাণিতিক অপারেটর যেগুলো আছে সি প্রোগ্রামে সেগুলো সম্পর্কে। কারণ ওগুলা থেকেও এমসিকিউ আসে। সো আমি ১ম এ তোমাদের থিওরি অংশটা এইজন্য ভালোভাবে পড়াচ্ছি, যাতে করে তোমরা এমসিকিউ অংশটা ভালো করতে পারো। আমরা কিন্তু সিকিউতে আমাদের অনেক অপশন থাকে। সিকিউতে তুমি আ আ তোমার সি প্রোগ্রামে যেই প্রশ্নটা সেটা শেষে অ্যান্সার করতে পারো। বাট যেহেতু আমাদের এমসিকিউ অনেক আর্লি করতে হয়, মাত্র ২৫ মিনিটে তোমার এমসিকিউ করতে হবে ২৫ টা। সো এই কারণে যেন সি প্রোগ্রামের এমসিকিউ গুলা তুমি খুব ভালোমতো অ্যান্সার করতে পারো। এই কারণে আমি থিওরি অংশটা ক্লিয়ার করে দিচ্ছি। সো পরবর্তী লেকচারে আমরা গাণিতিক অপারেটর সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমাদের সি প্রোগ্রামের যে মূল আলোচনা, মানে সি প্রোগ্রামের তোমার কি সি প্রোগ্রাম আমরা শিখবো, তখন আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট, প্রত্যেকটা সমস্যার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম আমরা দেখে দেখে শেষ করে ফেলবো খুব আর্লি। ঠিক আছে? সো ভালো থাকো। আর যারা হচ্ছে আমার পেজের সাথে যুক্ত থাকতে চাও লাইভ ক্লাসের জন্য, তোমরা হুমায়ুন স্যার এটা সার্চ করলে পেয়ে যাবে। আর তোমরা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। সো পরবর্তী লেকচার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।